তারেক রহমানকে বোঝানো হয়েছিল যে বাংলাদেশের দুটো পরিবার, একটা হচ্ছে শেখ পরিবার আর একটা হচ্ছে জিএ পরিবার, এরা হচ্ছে বাংলাদেশের অভিভাবক, আওয়ামী লীগ এবং বিএনপি। আর একটা গ্রুপ আছে যারা স্বাধীনতা বিরোধী। তো এই দুটো পরিবার অর্থাৎ শেখ পরিবার এবং জিএ পরিবার, আপনারা যদি পরস্পরের কাছাকাছি না এসে দূরত্ব তৈরি করেন, বিভেদ তৈরি করেন এবং আপনাদেরই আবাদি জমি হচ্ছে বাংলাদেশ, এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা আপনারা দুই পরিবারে ভাগাভাগি করে নেবেন, এটাই আপনারা করেন। এটা করলেই আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে যে সকল সিদ্ধান্ত নিচ্ছে, এই সকল সিদ্ধান্তে সবচেয়ে বেশি যে দলটি খুশিতে ভাসছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর অপর দিকে এই সকল সিদ্ধান্তকে মন থেকে মেনে নিতে পারছে না এবং কষ্ট পাচ্ছে বাংলাদেশের ওই সকল বিএনপির নেতানেত্রী যারা আওয়ামী লীগের বিগত 15-16 বছরের দুঃশাসনের শিকার হয়েছেন, যারা নিজেদের পরিবারের আপনজনকে হারিয়েছেন, যারা নদীর চলে জঙ্গলে পুলিশের ভয়ে লুকিয়েছিলেন, এই সকল বিএনপি নেতানেত্রী এবং 11 দলীয় জোট এবং এনসিপির নেতৃত্বরা, যে জুলাই যোদ্ধারা 24 জুলাই আগস্টে নিজের জীবনকে বাজি রেখে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিবাদী শাসককে ক্ষমতার থেকে উৎখাত করেছিলেন, এই মানুষগুলো কিন্তু কষ্ট পাচ্ছে। আর অপর দিকে আওয়ামী লীগের অনেকেই ভাবতেই পারেনি যে বিএনপি ক্ষমতায় আসার পর তাদেরকে জামিনি মুক্ত দেবে, তাদের পার্টি অফিসগুলো খুলে দেবে। তো দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো দেখার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু প্রস্তুত ছিল না। তাহলে দর্শক, এই ঘটনাগুলো কেন ঘটছে? তারেক রহমানকে মানুষ এরকম কাজ তারেক রহমান করতে পারেন, তার মন্ত্রিসভা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এটা কিন্তু বাংলাদেশের জনগণের একেবারে বিশ্বাসের বিপরীতে চলে যাচ্ছে। তো দর্শক, এটার কারণ খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো 5ই আগস্টের পর, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি দাবি জানিয়েছিল যাতে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচন দেয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কিন্তু দেয়নি, বরং অন্তর্বর্তীকালীন প্রায় 5 বছর ক্ষমতায় থাকার একটা চেষ্টা তারা করেছিল। কিন্তু কেন তারা পারল না? না পারার কারণ ছিল যে ছাত্ররা, যে বৈষম্য বিরোধী ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব দিয়েছে, এরা পরবর্তীকালে ধীরে ধীরে অনেকটা দুর্বল হয়ে পড়ছিল, আর এই সুযোগটাই নিয়েছিল বিএনপি। তো ওই সময় যদি নির্বাচনটা হতো, তাহলে বিএনপি আজকে যে আসনগুলো পেয়েছে 200টার উপর, এই রকম আসনে কিন্তু তারা পেত। কিন্তু এই যে 18 মাস পর নির্বাচন হলো, এই 18 মাসে বিএনপির বিরুদ্ধে কিন্তু অনেক চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষকে ভয় দেখানো, খুন করা, এই ধরনের অনেক নোংরা অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে চলে এসেছিল এবং বিএনপির জনপ্রিয়তা দিনের পর দিন কিন্তু কমতেছিল। কিন্তু তারপরেও কিন্তু বিএনপি ক্ষমতায় চলে আসলো। এই বিষয়টা নিয়ে 11 দলীয় জোট এবং বাংলাদেশের অনেক সাধারণ নাগরিক, বুদ্ধিজীবী মহল মনে করে যে এই নির্বাচনে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে। এটার সবচেয়ে বড় যেটা উদাহরণ হতে পারে সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে এই নির্বাচনের সঙ্গে হ্যাঁ এবং না ভোট হয়েছে, অর্থাৎ গণভোট হয়েছে। গণভোটের পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে ছিল 11 দলীয় জোট, অর্থাৎ জামাত, এনসিপি এবং আরও কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল। এই হ্যাঁ কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছে, অথচ নার পক্ষে ছিল বিএনপি, অথচ না কিন্তু পরাজিত হয়েছে। তার মানে যে মানুষগুলো হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে তারা ওই 11 দলীয় জোটকেই কিন্তু তারা সমর্থন করেছিল। তাহলে একদিকে হ্যাঁ জিতে গেল, কিন্তু হ্যাঁয়ের পক্ষে যারা কথা বলল তারা রাজনৈতিকভাবে পরাজিত হলো। এ বিষয়টা কেমন না? এবং গণনাতে যে একটা বড় ধরনের কারচুপি হয়েছে, এটা মোটামুটি সবাই জানে। তাহলে এটা কেন হলো? কারা এই কারচুপির সঙ্গে যুক্ত ছিল? এবং এই তারেক রহমান
কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে আওয়ামী লীগের পার্টি অফিসগুলোকে খুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের যারা নেতৃত্ব জেলে এতদিন ছিলেন বিভিন্ন খুন গুমের মামলায় তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা আসলে কারা করাচ্ছে? এই তারেক রহমানকে দিয়ে। দর্শক, ওই যে বললাম যে এরা দ্রুত নির্বাচন চেয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন দেয়নি। তখন দিনের পর দিন বিএনপির জনপ্রিয়তা কমছিল। তখন একটা শক্তিশালী মহল থেকে বিএনপিকে মেসেজ দেওয়া হয় যে আপনাদেরকে ক্ষমতায় আনা হবে, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে স্পেস দিবেন। আওয়ামী লীগকে ক্ষমতায় আসার বা আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণ সুযোগ সুবিধা আপনাদের দিতে হবে। কেন দিতে হবে এটার কারণও তারেক রহমানের কাছে তারা ব্যাখ্যা করেছিলেন ওই শক্তিশালী মহলটা থেকে। তারেক রহমানকে বোঝানো হয়েছিল যে বাংলাদেশের দুটো পরিবার, একটা হচ্ছে শেখ পরিবার আর একটা হচ্ছে জিএ পরিবার, এরা হচ্ছে বাংলাদেশের অভিভাবক, আওয়ামী লীগ এবং বিএনপি। আর একটা গ্রুপ আছে যারা স্বাধীনতা বিরোধী। তো এই দুটো পরিবার অর্থাৎ শেখ পরিবার এবং জিএ পরিবার আপনারা যদি পরস্পরের কাছাকাছি না এসে দূরত্ব তৈরি করেন, বিভেদ তৈরি করেন, এবং আপনাদেরই আবাদি জমি হচ্ছে বাংলাদেশ, এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা আপনারা দুই পরিবারে ভাগাভাগি করে নেবেন, এটাই আপনারা করেন। এটা করলেই আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি আপনারা নিজেদের মধ্যে লড়াই করেন তাহলে তৃতীয় শক্তি জামাতের কিন্তু উত্থান হবে। এবং ওই সময়কার যে সমীক্ষাগুলো হচ্ছিল, এই সমীক্ষাগুলো দেখিয়ে তারেক রহমানকে এই বিষয়গুলো বোঝানো হচ্ছিল এবং তারেক রহমানকে নিশ্চিত করা হয়েছিল যে আপনারা নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগকে স্পেস দেবেন এবং আপনাদের নির্বাচনে জয়ী করার দায়িত্ব এই শক্তিশালী মহলের। এই শক্তিশালী মহলের অন্যতম সহযোগী হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান। কারণ তারা জানেন যে এই দুটো পরিবার হচ্ছে দুর্নীতিগ্রস্ত। এরা বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ আর বিএনপির নাম করে ক্ষমতায় আসে, আর বাংলাদেশের জনগণকে চুষে চুষে এরা বিদেশে বিলাসবহুল বাড়ি ঘর করে, বিদেশে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে এরা যুক্ত হয়। সুতরাং এই দুটো পরিবারের সঙ্গে সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা যদি যুক্ত থাকে তাহলে তারাও অনেকটা ভাগ পাবে। সুতরাং এই যে সমঝোতাটা করে দেওয়া হলো, এই সমঝোতার ফল কিন্তু এখন বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। আর তারেক রহমান এবং বিএনপির যারা মাফিয়া তারাও বিষয়টা মেনে নেয় যে হ্যাঁ এটা ঠিক। আর যদি আজকে আওয়ামী লীগকে স্পেস দেওয়া না হয় তাহলে কি হবে? আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হয়ে থাকবে। আর জামাতের যেভাবে জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে তাতে বিএনপিও একটা সময় পরাজিত হবে। সুতরাং বিএনপিকে আওয়ামী লীগকে জায়গা করেই দিতে হবে। বাংলাদেশে এমন একটা দিন আসবে যখন এই বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে জামাতকে পেটাবে, জামাতকে বাংলাদেশ থেকে মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টা করবে। দর্শক, এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের দুটো পরিবার, একটা হচ্ছে ভুট্টো পরিবার আর একটা হচ্ছে নওয়াজ পরিবার। এই দুটো পরিবারে কিন্তু পাকিস্তানকে শাসন করত। কিন্তু যখন দেখলো তৃতীয় শক্তি এনসাফের শক্তি ইমরান খানের উত্থান হলো, তখন এই দুটো শক্তি এক হয়ে ইমরান খানকে উৎখাত করে দিল এবং সম্ভবত ইমরান খানকে আজীবন জেলেই থাকতে হবে। তো দর্শক, যারা বাংলাদেশের ভালো চায় না, যারা বাংলাদেশকে নিজেদের উৎপাদনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে, তারা তো এই ধরনের সমঝোতাতে রাজি হবে। এবং এই ধরনের সমঝোতা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হয়েছে। আজকে বিএনপিকে বলা হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। অবশ্যই বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, এবং এটার আরও অনেক ন্যাক্কারজনক দৃষ্টান্ত আপনারা সামনে দেখবেন। তো দর্শক, আমার এই মতামতের সঙ্গে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।